ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ। এছাড়া আমরা এই সমন্বিত রূপ নিয়ে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব এবং শেষে আমরা জানব যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। তো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। তো আজকের আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি কথা তোমাদের বলতে চাই যে এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ ভিডিও যখন তোমরা শুনবে চেষ্টা করবে হেডফোন দিয়ে শুনতে। তাহলে কী হয়, চোখ তো তোমাদের স্ক্রিনের দিকে আছে, বাট বাইরের ডিস্টারবেন্সের কারণে অনেক সময় বুঝতে পারো না। তো কেউ পড়াচ্ছে, এই ইফেক্টটা আনতে গেলে সবথেকে ভালো হচ্ছে যদি হেডফোন কানে দিয়ে শোনো। তো প্রথমে আলোচনা করা যাক বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি কেমন হয়। তোমরা সবাই জানো যে বয়েলের সূত্র থেকে আমরা পাই ভি সমানুপাতিক 1/t, যেখানে ভি হলো গ্যাসের আয়তন আর পি হলো গ্যাসের চাপ। এটা আমরা কখন পাচ্ছি? যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকে। একই রকমভাবে চার্লসের সূত্র থেকে আমরা পাচ্ছি ভি সমানুপাতিক টি, যখন গ্যাসের ভর ও তার চাপ স্থির থাকে। এখানে খেয়াল করে দেখো, টি মানে কিন্তু ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার নয়, কেলভিনে, অর্থাৎ আমরা পরম উষ্ণতার কথা বলছি বা কেলভিন স্কেল উষ্ণতার কথা বলছি। এই জন্য আমরা এখানে ক্যাপিটাল টি ব্যবহার করেছি। তো এই দুটো ইকুয়েশন আমরা বেসিক্যালি পাই যে ভি সমানুপাতিক 1/p আর ভি সমানুপাতিক টি। এইবারে দেখো, আমরা যদি যৌগিক ভেদের সূত্রানুযায়ী লিখি তাহলে আমরা কি লিখব না, ভি সমানুপাতিক টি/পি, যখন গ্যাসের শুধুমাত্র ভর স্থির থাকে। যেহেতু আমরা পেয়েছি ভি সমানুপাতিক 1/পি আর ভি সমানুপাতিক 1/টি, তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি/পি। এখানে শুধুমাত্র একটা জিনিসকে ধ্রুবক ধরা হচ্ছে, সেটা হলো গ্যাসের ভর। তাহলে আমরা যখন লিখছি ভি সমানুপাতিক টি/পি, তাহলে আমরা যদি একটা ধ্রুবক নিয়ে নিই তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু টি/পি, যেখানে কে হলো একটি ধ্রুবক যার মানটা নির্ভর করবে গ্যাসের আয়তন, তার উষ্ণতা ও চাপের এককের উপরে। অর্থাৎ এই এককগুলো যদি বদলে যায় তাহলে কে এর মান কিন্তু বদলে যাবে। বাট একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে একটা পার্টিকুলার একক যদি আমরা নিই আয়তন, উষ্ণতা ও চাপের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কে এর মানটা কিন্তু ধ্রুবক থাকবে। তাহলে আমরা যদি এই টি আর পিকে বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা কি দেখব, পিভি বাই টি সমান কে। বেসিক্যালি দেখো, পিটা নিচে আছে, যখন বাম দিকে আসবে তখন উপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে পিভি আর টিটা নিচে চলে আসবে। সেই জন্য আমরা বলছি পিভি বাই টি ইকুয়াল টু কে। এটাই হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ। অনেকে এটাকে এইভাবেও বলে পিভি ইকুয়াল টু কে টি, অর্থাৎ টিটা যদি আমি ডান দিকে রাখি তাহলে দেখো আমরা কি পাবো, পিভি ইকুয়াল টু কে টি, বা আমরা বলতে পারি পিভি বাই টি সমান কে। দুটোই মানে যেভাবে লিখি না কেন, আলটিমেটলি এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ। এইবারে দেখো, যদি কোনো গ্যাসের প্রাথমিক চাপ, আয়তন ও পরম তাপমাত্রা যথাক্রমে P1, V1 ও T1 হয়, অর্থাৎ তার প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1 ও পরম তাপমাত্রা, যে প্রাথমিক যে পরম তাপমাত্রা তাকে আমরা বলছি T1, এবং অন্তিম চাপ, আয়তন ও পরম তাপমাত্রা যথাক্রমে P2, V2 ও T2 হয়, তাহলে আমরা কি বলতে পারি না, আমরা দেখেছি পিভি বাই টি সমান কে, তাহলে আমরা বলতে পারি P1 V1 বাই T1 সমান কে, এবং P2 V2 বাই T2 সমান কে। তাহলে আমরা কি লিখতে পারি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান কে। বা আমরা যদি কেটাকে সরিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ঠিক আছে, এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখবে, T1 আর T2 হবে পরম উষ্ণতা বা কেলভিন স্কেল অনুযায়ী তাপমাত্রা। ঠিক আছে, এইবারে এই যে সূত্রটা, এইটা কাজে লাগিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব।
তো বেসিক্যালি কি কি তোমার থাকবে দেখো, এক সেট দেওয়া থাকবে P1 V1 T1 তোমাকে দেওয়া থাকবে কোশ্চেনে, আর P2 V2 T2 মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, আর তোমাকে আরেকটির মান নির্ধারণ করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ P2 V2 T2 হচ্ছে অন্তিম চাপ, আয়তন ও পরম তাপমাত্রা যথাক্রমে। তাহলে তোমাকে এমন হতে পারে যে চাপ আয়তন দেওয়া থাকবে, তাপমাত্রা নির্ণয় করতে হতে পারে, বা চাপ আর তাপমাত্রা দেওয়া থাকবে, আয়তন নির্ণয় করতে হতে পারে, বা আয়তন ও তাপমাত্রা দেওয়া থাকবে, তোমাকে তার অন্তিম চাপ নির্ণয় করতে হতে পারে। তো আমরা এই তিন ধরনের সমস্যাই কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 30°C উষ্ণতায় ও 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 12 লিটার হলে 20°C উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন 15 লিটার হবে। এবারে দেখো আমরা যে যে ইনফরমেশনগুলো এখান থেকে পাচ্ছি সেগুলো আমরা জাস্ট লিখে যাব। প্রথমে আমরা পাচ্ছি 30°C উষ্ণতা, তাহলে আমরা লিখব T1 = 30°C। তারপরে আছে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, কোথাও পারস্তম্ভ লেখা থাকে কোথাও লেখা থাকে না, বাট চাপ যদি মিলিমিটার বা সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে ওটা পারস্তম্ভের চাপ বোঝাচ্ছে, অর্থাৎ পারস্তম্ভের উচ্চতা অনুযায়ী চাপ। তো এখানে যা দেওয়া আছে আমি তাই লিখে নেব। তাহলে আমি লিখব P1 = 760 মিলিমিটার। তারপরে কি দেওয়া আছে না, আয়তন 12 লিটার, তাহলে V1 = তোমার হয়ে যাবে 12 লিটার। আর লিটারকে তোমরা জানো আমরা স্মল এল বা অনেকে ক্যাপিটাল এল দিয়েও লিখে, বাট স্মল এল অ্যাকচুয়ালি হওয়া উচিত, তো আমরা স্মল এল দিয়ে লিখেছি 12 লিটার। এটাকে তোমরা কেউ আই ভাববে না, এটা হচ্ছে এল, স্মল এল। এরপরে দেওয়া আছে 20°C উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন 15 লিটার হবে। তাহলে আমি লিখব T2 = 20°C। আর বলেছে কত চাপে, তাহলে চাপটা এখানে জিজ্ঞাসা করেছে, তাহলে আমি লিখব P2 = একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। আর আয়তন দেওয়া আছে 15 লিটার, তাহলে আমরা লিখব V2 = 15 লিটার। তাহলে এইভাবে আমরা কোশ্চেনে যা যা ইনফরমেশান বা যা যা তথ্য দেওয়া আছে সেগুলো আমরা মানে যে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো সব আমরা লিখে নিলাম। এবারে আমাকে শুধু দুটো কাজ করতে হবে, এক হচ্ছে T1 আর T2 দেখো ডিগ্রি সেলসিয়াসে আছে, একে আমাদের কী করতে হবে, কেলভিন স্কেল অনুযায়ী তাপমাত্রাটা লিখতে হবে। তাহলে আমরা লিখলাম ক্যাপিটাল T1 = 30 + 273, 30°C দেওয়া আছে, তো আমরা লিখলাম 30, তার সঙ্গে আমরা 273 অ্যাড করে দিলাম, তাহলে প্লাস 273 সমান কত পাচ্ছি, জাস্ট মিনিট, সমান আমরা কত পাচ্ছি, হ্যাঁ 303 কেলভিন। একইভাবে T2 সমান আমরা লিখব 20 + 273, যেহেতু 20°C দেওয়া আছে। প্রথমে T1 দেওয়া ছিল 30°C, সেই জন্য আমরা করেছিলাম 30 + 273। আর এখানে T2 দেওয়া আছে 20°C, সেই জন্য আমরা করব 20 + 273 সমান আমরা পাচ্ছি 293 কেলভিন। এইবারে আমরা বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্রটি পেয়েছিলাম সেইটা আমরা জাস্ট লিখে ফেলবো। তো আমরা পেয়েছিলাম যে P1 V1 = P2 V2/T2, বাট এখানে আমি লিখছি P2 V2/T2 সমান P1 V1/T1। কেন এটা লিখছি দেখো, প্রথমত হচ্ছে P1 V1/T1 সমান P2 V2/T2, তাহলে আমি আগে লিখতে পারি বা পরে লিখি না কেন, ব্যাপারটা কিন্তু একই। এখানে কেন আমি আগে লিখলাম এইটা হচ্ছে ব্যাপার। আমাকে এখানে নির্ণয় করতে হবে P2, তাহলে আমি চাইবো P2 সবসময় বাম দিকে থাকবে এবং ওপরে থাকবে, সেই জন্য আমরা আগে লিখেছি P2 V2/T2, তারপরে লিখেছি সমান P1 V1/T1। আমাকে যদি P2 বা V2 বার করতে দেয় তাহলে কিন্তু আমি সবসময় এইভাবেই লিখব, কারণ আমার P2 আর V2 সবসময় ওপরে থাকে, তাহলে আমি তাকে সবসময় বাম দিকে আগে লিখব, ঠিক আছে। এবার আমি যেটা করব, আমার যেহেতু P2 নির্ণয় করতে হবে, তাহলে আমি T2কে আর V2কে পাঠিয়ে দেবো ডান দিকে, তাহলে ওটা ডান দিকে গেলে হয়ে যাবে T2/V2। তাহলে আমি লিখতে পারি P2 = P1 V1/T1 × T2/V2। T2 ওপরে চলে যাবে আর V2 নিচে চলে আসবে। এবারে আমি জাস্ট মানগুলো দিয়ে দেবো। তাহলে আমি লিখব P1 এর ভ্যালু হচ্ছে 760 × V1 12/T1 303 × T2 293/V2 15। তোমরা আরেকবার দেখে নিতে পারো। দেখো P1 এর ভ্যালু কত আছে 760 মিলিমিটার, তাহলে আমরা লিখলাম P1 এর জায়গায় লিখলাম 760 × V1 কত আছে দেখো 12 লিটার, ওই জন্য আমরা লিখলাম × 12/T1 আছে
তোমার 303 কেলভিন, আমরা কিন্তু ডিগ্রি সেলসিয়াস বলছি না, ওই যে লাল অক্ষরে লেখা আছে T1 সমান 303 কেলভিন, তাহলে লিখলাম বাই 303 ইন্টু T2 দেখো 293 বাই V2 দেখো 15। এবারে আমরা হিসেব করতে জাস্ট বসিয়ে দিব, P2 ইকুয়াল টু পাচ্ছি প্রায় 587.93 মিলিমিটার এইচজি। এইচজি কেন বলছি, যেহেতু বলেছিলাম পারস্তম্ভ, তাহলে ও কোশ্চেনে থাক বা নাই থাক, আমরা কিন্তু যখন আনসার লিখছি অবশ্যই লিখবো পারস্তম্ভ কথাটা। তো সেটা আমরা পারস্তম্ভে যে চিহ্ন আছে, মানে পারদের যে চিহ্ন অ্যাকচুয়ালি এইচজি, সেটা আমরা এখানে বসিয়ে দিলেই ওটা বোঝাবে পারস্তম্ভ বলে। সেই জন্য আমরা লিখেছি P2 সমান 587.93 মিলিমিটার এইচজি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা P2 নির্ণয় করতে পারি। আরেকটি প্রবলেম দেখো, জাস্ট মিনিট, হ্যাঁ, লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 20 লিটার হলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 মিলিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে। এখানেও আমরা প্রথমে যা যা ডেটা বা যা যা তথ্য আছে সেগুলো আমরা বসিয়ে দেবো। প্রথমে আছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি লিখলাম T1 ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো আছে P1 750 মিলিমিটার, তাহলে আমি লিখলাম P1 750 মিলিমিটার। এরপরে আছে আয়তন 20 লিটার, তাহলে আমি লিখবো V1 ইকুয়াল টু 20 লিটার। তারপরে আরেকটি দেওয়া আছে টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লিখবো T2 সমান 50 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আছে 760 মিলিমিটার চাপে, তাহলে P2 সমান হয়ে যাবে 760 মিলিমিটার। আর এখানে আয়তনটা কত হবে জিজ্ঞাসা করেছে, তাহলে আমি লিখবো V2 ইকুয়াল টু একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তারপরে আমার নেক্সট কাজ কী হবে, T1 T2 ডিগ্রি সেলসিয়াসে আছে, তাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিব। তাহলে আমরা লিখলাম T1 ইকুয়াল টু 25 প্লাস 273 সমান হচ্ছে 298 কেলভিন, আর T2 সমান 50 প্লাস 273 সমান হচ্ছে 323 কেলভিন। এইবারে আমরা তোমার ওই সমন্বয় সূত্রটা বসিয়ে দিব। কি লিখবো আমরা এখানে, এখানে আমার কী নির্ণয় করতে বলেছে V2, তাহলে আমি আগে লিখবো P2 V2 বাই T2, যেটা জাস্ট একটু আগে আমরা আলোচনা করেছি। তাহলে আমি লিখলাম P2 V2 বাই T2 সমান P1 V1 বাই T1। তাহলে আমি V2টাকে শুধু বাম দিকে রাখবো, আর T2 আর P2 চলে যাবে বাম দিকে, তাহলে আমার হয়ে যাবে ওটা বাম দিকে, সরি ডান দিকে, তাহলে ডান দিকে এলে হয়ে যাবে P2 বাই T2 আছে বাম দিকে, তাহলে ডান দিকে হয়ে যাবে T2 বাই P2। তাহলে আমি লিখবো V2 ইকুয়াল টু P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। এবারে আমি মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমি লিখবো P2 ইকুয়াল টু, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ওটা হবে V2 ইকুয়াল টু, ওটা জাস্ট কোনো কারণে টাইপিং এরার হয়ে গেছে। তাহলে হবে V2 ইকুয়াল টু, আর আমরা এখানে আয়তন নির্ণয় করছি, তাহলে V2 ইকুয়াল টু কী হবে, P1 কত আছে দেখো 750 মিলিমিটার, ইন্টু V1 কত আছে 20 লিটার, তাহলে আমরা লিখলাম ইন্টু 20 বাই T1 হচ্ছে 298 কেলভিন, তাহলে বাই 298 ইন্টু T2র মান কত আছে দেখো 323 কেলভিন, তাহলে লিখলাম ইন্টু 323 বাই P2র মান কত আছে 760 মিলিমিটার লিখতে হতো আর কি, ওখানে একটু মিস্টেক হয়ে গেছে, যাই হোক তাহলে 760 মিলিমিটার, তাহলে আমি লিখলাম বাই 760। তাহলে এবার আমরা হিসেব করে কত পাচ্ছি, V2 হবে এটা, P2 হবে না, ও টোটালটাই ভুল হয়ে গেছে, যাক এটা তাহলে হবে V2 সমান হবে 21.39 লিটার হবে। এটা তোমরা একটু মার্ক করে রাখো, এটা এখানে টাইপিং এরার হয়ে গেছে, ওটা P2 হবে না, হবে V2 সমান হবে 21.39 লিটার, মিলিমিটার এইচজি নয়, ওটা তো P2র ক্ষেত্রে হয়। তাহলে V2 সমান হবে, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি এটা তোমার P2 হবে না, জাস্ট আমি বলে দিচ্ছি তোমার, এটা হবে এটা তোমার P2 হবে না, তাহলে এখানে তোমার, হ্যাঁ এখানে তোমার এটা P2 হবে না, এটা হয়ে যাবে V2, আর এইটাও তোমার হয়ে যাবে V2, তাহলে আমরা লিখলাম V2 ইকুয়াল টু, আর এই যে মিলিমিটার এইচজি আছে, এটা মিলিমিটার এইচজি হবে না, এটা হয়ে যাবে তোমার লিটার।
ঠিক আছে, তাহলে তোমার V2 সমান হবে 21.39 লিটার। ক্লিয়ার? এটা জাস্ট একটা টাইপিং এরার হয়ে গেছে, আমি জন্য আমি লিখে দিলাম হাতে। তাহলে V2 সমান হয়ে যাবে 750 ইন্টু 20/298, P1 V1 T1 এর মান বসিয়ে দিলে ইন্টু T2 হয়েছে তোমার 323 বাই P2 হচ্ছে 760। হিসেব করে আমরা পাচ্ছি কত? V2 সমান 21.39 লিটার। ঠিক আছে, তো এইবারে আমরা পরের প্রবলেমে চলে যাব। এখানে দেখো আরেকটি প্রবলেম দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 760 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 15 লিটার হলে কোন উষ্ণতায় 740 মিলিমিটার চাপে গ্যাসটির আয়তন 12 লিটার হবে। তো এখানেও আমরা সিম্পল ভ্যালুগুলো বসিয়ে দিব। T1 সমান দেখো 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে P1 দেওয়া আছে 760 মিলিমিটার, তারপরে V1 দেওয়া আছে 15 লিটার, তারপরে দেখো কি দেওয়া আছে, কোন উষ্ণতায়, তার মানে এখানে T2 জিজ্ঞাসা করেছে, তাহলে আমি T2 সমান একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেওয়া আছে 740 মিলিমিটার চাপ, তাহলে আমার হয়ে যাবে P2 সমান 740 মিলিমিটার। আর আয়তন দেওয়া আছে 12 লিটার, তার মানে V2 হয়ে যাবে তোমার 12 লিটার। এবারে আমরা কি করব, T1টা ডিগ্রি সেলসিয়াসে আছে, তাকে আমরা ডিগ্রি কেলভিনে করে নেব। তাহলে জাস্ট 20 অ্যাড করে দিলাম, তাহলে পেয়ে গেলাম কত? 293 কেলভিন। এইবারে এখানে আমরা দেখো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 হয়। তো আমি এখানে কি করব, আগে আগে লিখবো P1 V1 বাই T1, পরে লিখবো P2 V2 বাই T2। কেন এটা করছি তাহলে বুঝতে পারবে। দেখো তাহলে আমরা কি লিখবো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা কেন করলাম, এর আগে কিন্তু আমরা আগে লিখেছিলাম P2 V2 বাই T2। তো এখানে আমাকে বেসিক্যালি বার করতে হবে T2। তো আমি চাইবো T2 বাম দিকে ওপরে থাকুক, বা T2 আছে নিচে ডান দিকে। যখন আমি তাকে বাম দিকে নিয়ে আসবো তখন বেসিক্যালি কী হবে, ওটা ওপরে চলে আসবে। তাহলে আমি এখানে কি করব, T2কে নিয়ে আসবো বাম দিকে, আর P1 V1 বাই T1 একে আমরা নিয়ে যাব ডান দিকে। তাহলে এই P1 V1 বাই T1 কি হয়ে যাবে, জাস্ট উল্টো যাবে। তো হয়ে যাবে T1 বাই P1 V1। তাহলে আমি লিখতে পারি T2 ইকুয়াল টু P2 V2 ইন্টু T1 বাই P1 V1। তাহলে T2কে আমি নিয়ে এলাম বাম দিকে, সেই জন্য ওপরে চলে এলো। আর P2 V2 যেরকম ছিল ডান দিকে সেরকমই আছে। আর ইন্টু P1 V1 বাই T1 বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে হয়ে যাবে T1 বাই P1 V1। কারণ দেখো T1 নিচে ছিল ওপরে চলে যাবে, আর P1 V1 ওপরে ছিল এখানে নিচে চলে এসছে। বাস এটাই হয়েছে। এরপরে আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে আমি T2 ইকুয়াল টু কী লিখবো না, P2-র ভ্যালু দেখো কত আছে, P2-র ভ্যালু আছে 740, তাহলে আমি লিখলাম 740 ইন্টু V2 আছে 12 লিটার, তাহলে আমি লিখলাম ইন্টু 12 ইন্টু T1 দেখো কত আছে 293, তাহলে আমি লিখলাম 293 বাই P1 আছে 760 মিলিমিটার, তাহলে আমি লিখলাম ইন্টু 760 বাই 760 ইন্টু V1 15 লিটার, তাহলে ইন্টু 15। এবারে আমি জাস্ট ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দিব। তাহলে আমি কত পাচ্ছি, T2 সমান 228 কেলভিন। কারণ আমি এখানে T1 T2 আমরা কেলভিন স্কেলে নিয়েছি, ক্যাপিটাল T1 T2। তাহলে এটাকে আমাকে কী করতে হবে, ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে আমি সিম্পলি কী করবো, 273 বিয়োগ করে দেবো, যেহেতু আমরা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসছি। তাহলে আমি লিখলাম স্মল T2 ইকুয়াল টু 228 মাইনাস 273 সমান কত পাচ্ছি, মাইনাস 45 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা আনসারটা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের চাপ, আয়তন বা উষ্ণতা নির্ণয় করতে দিতে পারে। তো সিম্পলি আমাদের কি করতে হবে, এইভাবে যেটাকে যার মান চাইবে তাকে আমরা বাম দিকে ওপরে রাখবো, বাকি সব কটা রাশিকে আমরা ডান দিকে নিয়ে আসবো এবং তাদের ভ্যালুগুলো বসিয়ে দেবো। আর যদি উষ্ণতা বার করতে দেয় তাহলে আমরা উষ্ণতা বেরোবে কেলভিনে, তাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস করতে চাই এখানকার মতো, তাহলে কি করতে হবে, সিম্পলি 273 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াসে আনসার পেয়ে যাব। এখন অনেকে বলতে পারো যে কেলভিনে রেখে দিলে কি সমস্যা, সমস্যা কিছু নেই। এখানে দেখো কোশ্চেনে আনসারটা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমাদের উচিত হবে যে ফাইনালি আমরা যে আনসার পাবো যদি উষ্ণতা আমরা নিই তাহলে কিন্তু ওই ডিগ্রি সেলসিয়াসে আনা, সেই জন্য। ঠিক আছে, এবারে আমরা আদর্শ গ্যাস নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এই যে এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, পিভি ইকুয়াল টু কেটি। এই ইকুয়েশনটা জাস্ট আমরা দেখে এসেছি। এই ইকুয়েশনটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই পিভি ইকুয়াল টু কেটিকে কি বলা হচ্ছে, আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমরা কি বলতে পারি না, যে সমস্ত গ্যাস যে কোনো শর্তে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে
তাদের বলা হয় আদর্শ গ্যাস। এই যে পিভি ইকুয়াল টু কেটি, এই সমীকরণটি যে সমস্ত গ্যাস যে কোনো শর্তে মেনে চলে, মানে যে কোনো কন্ডিশন যাই হোক না কেন, তারা যদি এই ইকুয়েশনটি মেনে চলে বা এই সমীকরণটি মেনে চলে, তাহলে আমরা সেই গ্যাসকে বলতে পারি আদর্শ গ্যাস। এবারে দেখো পিভি ইকুয়াল টু কেটি, এটা আমরা কোথায় পেয়েছি? চার্লস ও বয়েলের সমন্বয় যে সূত্রের যে রূপটা আমরা বের করেছিলাম সেখানে পেয়েছি। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে যে সমস্ত গ্যাস যে কোনো শর্তে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস। তাহলে দুইভাবে আমরা বলতে পারি যে যারা এই আদর্শ গ্যাস সমীকরণটি মেনে চলে যে কোনো শর্তে, সেই সমস্ত গ্যাসকে বলবো আদর্শ গ্যাস। আর অন্যভাবে যদি বলি যে যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র যে কোনো শর্তে মেনে চলে তাদের বলা হবে আদর্শ গ্যাস। এখন বাস্তবে কি হয়, কোনো গ্যাসই যে কোনো শর্তে কোনো গ্যাসই যে কোনো শর্তে এই সমীকরণ মেনে চলে না, মানে চলতে পারে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাদের কিছু কনস্ট্যান্ট আছে, যেই কারণে কোনো গ্যাসই এই পিভি ইকুয়াল টু কেটি বা বয়েলস ও চার্লসের সূত্র যে কোনো শর্তে মেনে চলতে পারে না। সেই সমস্ত গ্যাসকে আমরা বলি বাস্তব গ্যাস, কারণ ওই সব গ্যাস আমরা বাস্তবে পাই। আদর্শ গ্যাস জাস্ট একটা ধারণা, বাস্তবে কোনো গ্যাসই কিন্তু আদর্শ গ্যাস নয়। যে সমস্ত গ্যাস আমরা দেখতে পাই, অক্সিজেন বলো, হাইড্রোজেন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, নাইট্রোজেন বলো, সালফার ডাইঅক্সাইড বলো, যে কোনো গ্যাস সবই কিন্তু বাস্তব গ্যাস। এদেরকে আমরা বাস্তবে পাই এবং এরা কেউই আদর্শ গ্যাস নয়। সেই জন্য আদর্শ গ্যাসের বিপরীতে আমরা কি বলতে পারি এই সমস্ত গ্যাসকে? বাস্তব গ্যাস। এই বাস্তব গ্যাসগুলি কিন্তু যে কোনো শর্তে এই পিভি ইকুয়াল টু কেটি এই ইকুয়েশন মেনে চলতে পারে না, বা বয়েলস বা চার্লসের সূত্রের অনুযায়ী কিন্তু এরা আচরণ করে না। বাস্তব গ্যাসগুলোর আচরণ কখনোই আদর্শ গ্যাসের মতো নয়, একটি বিশেষ কন্ডিশন ছাড়া। কি সেই কন্ডিশন? না, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ক্লিয়ার? তাহলে বাস্তব গ্যাস যে কোনো শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে না। তারা একটা বিশেষ কন্ডিশন আছে, যখন চাপ খুব কম হবে, নিম্ন চাপ হবে এবং উচ্চ উষ্ণতা খুব বেশি হবে, কেবলমাত্র সেই শর্তে বা সেই কন্ডিশনে এরা কিন্তু আদর্শ গ্যাসের মতো কিছুটা আচরণ করে। অর্থাৎ এই যে পিভি ইকুয়াল টু কেটি ইকুয়েশন অনেকটাই তারা মেনে চলে এই কন্ডিশনে, বাস্তব গ্যাসগুলো। তাহলে আদর্শ গ্যাসের সংজ্ঞা আমরা পেয়ে গেছি। তাহলে বাস্তব গ্যাসের সংজ্ঞাটা আমরা কীভাবে লিখব? আমরা এইভাবে লিখতে পারি, যে সমস্ত গ্যাস নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাদের বলা হয় বাস্তব গ্যাস। ক্লিয়ার? তাহলে আদর্শ গ্যাস হলো যে কোনো শর্তে মানতে পারে, আর বাস্তবে কোনো গ্যাসই আদর্শ নয়। বাস্তবে যে গ্যাসগুলি আমরা পাই তারা উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো সেই জন্য আমরা বলতে পারি যে এই বিশেষ কন্ডিশনে যারা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তাদেরকে বলা হবে বাস্তব গ্যাস। প্র্যাকটিক্যালি কি, সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস, কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। ঠিক আছে, তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এর পরের টিউটোরিয়ালে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ আমি চাইবো যদি ভিডিও ভালো হয়, যদি তোমাদের অ্যাকচুয়ালি ভালো লাগে, তো যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হয়, সেটা তো আমি অবশ্যই চাইবো, তোমরাও নিশ্চয়ই চাইবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।